সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, শান্তির মায় মরছে, বুঝছেন বন্ধুরা? শান্তির মায় মরছে। এই দেশে আর শান্তি হবে না, এই দেশে আর শান্তি হবে না। খুবই খারাপ লাগছে। আজকে এক বুক জ্বালা নিয়ে, এক বুক দুঃখ বেদনা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কেন উপস্থিত হয়েছি? একটু শান্তির সন্ধানে। বুঝতে পেরেছেন? এই বাংলাদেশে আর শান্তি নাই। সামান্য কিছু বিষয়, সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে যদি এত অশান্তি সৃষ্টি হয় এদেশে, এত হানাহানি, এত মারামারি, এত কাটাকাটি যদি সৃষ্টি হয় এদেশে, তাহলে তো আসলে এই দেশে বসবাস করাটা তো অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমি আমার পরিবার পরিজন নিয়ে যে বসবাস করব, সন্তানকে স্কুলে পাঠাবো, ঠিকমতো করা চাইতে ডাইল ভাত খাইয়ে যে বাঁচবো, রাত্রে যে একটু নিরিবিলি ঘুমাবো, সেটা আর হয়ে উঠছে না। কিভাবে হয়ে উঠবে বলেন বন্ধুরা? সামান্য একটা ছিটকা ফোটকা জিনিস নিয়ে যদি এত ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এদেশে, কিভাবে বসবাস করব? তাই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু চারটা মনের কথা ব্যক্ত করার জন্য। বন্ধুরা, আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে প্ল্যাটফর্মের মাধ্যমে দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলা কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাকে, যে আমি একটি পুলিশের পোশাক পরেছি, বুঝছেন? আপনারা আমাকে আবার পুলিশ ভাববেন না। আমি কিন্তু ওই নকল পুলিশও না, আসল পুলিশও না। সাধারণ মানুষ, আম জনতা। আমি হচ্ছি এদেশের 18 কোটি মানুষের আম জনতা। আজকে কথা হচ্ছে, অনেক বছর পরে মনের শান্তিতে একটা ভোট দিয়েছি। দেখেন, ভোট দিয়েছি। চিন্তা করেছিলাম যে এই ভোটটা দেওয়ার পরে এই দেশে একটু শান্তিতে বসবাস করব, স্বাধীনভাবে একটু নিঃশ্বাস নেব, পরিবার পরিজন নিয়ে একটি শান্তিতে বসবাস করব। কিন্তু বর্তমান যে পরিবেশ হয়ে উঠেছে দেশে, আমার মনে হয় আর শান্তিতে বসবাস করা হবে না, সম্ভব হবে না। কেন বলছি এই কথা? ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। বন্ধুরা, প্লিজ আপনারা অন্য মানুষ হবেন না, একটু অ্যাটেনশন হন। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে ডিসি মাসুদ সাহেব মহোদয়, তিনি একটি কলেজে গিয়ে মারপিট করেছে। যারা নেশা টেশা করে তাদের উপরে অভিযান চালিয়েছে। এই অভিযান চালাবার পরে সে অভিযানটা চালিয়েছে কাদের উপর? ছাত্রদের উপর। হ্যাঁ, আমার কথা হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ডিসি মাসুদ সাহেবকে, যে আপনি মাদকদ্রব্যের উপরে একটি হানা দিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে, জায়গা কি আর ছিল না? যেখানে আঘাত করলে এই দেশটা উত্তপ্ত হয়ে যাবে, যেখানে আঘাত করলে এই দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়ে যাবে, সেখানে আপনি আঘাত করেছেন কেন? এখন আপনারা বলতে পারেন, তাহলে আমি কি নেশার পক্ষে? সেইটা না বিষয়টা। নেশার পক্ষে বা বিপক্ষে কোনো বিষয় না। বিষয়টা হলো, বন্ধুরা দেখেন, এই যে পুলিশ প্রশাসন যে মাদকের উপরে যে হানাটা দিয়েছে, আরে ভাই, এই হানাটা তো অন্য কোনো জায়গায়ও দেওয়া যেত। আমি তো বললাম, পুলিশ প্রশাসনের নাকের ডগায় বসে, সামনে বসে যারা মাদক সিন্ডিকেট করে
তারা কোটি কোটি টাকা বিজনেস করে এই পুলিশের প্রশাসনের ছত্রছায়ায়। পুলিশ প্রশাসন ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। যদি ইচ্ছা করে একদিনে মাদকদ্রব্য নির্মূল হবে সারা বাংলাদেশ থেকে, একদিনই সম্ভব। বুঝতে পেরেছেন বন্ধুরা, যেটা অন্য কোনো বাহিনীর দ্বারা সম্ভব না। কারণ পুলিশ হচ্ছে জনগণের সাথে একদম তৃণমূল থেকে কানেক্টেড। দেখেন এখানে পুলিশের এই পোশাকটা নিয়ে একটা ঝামেলা। পুলিশ বলছে পোশাকটা পরিবর্তন করো, পোশাকটা পরিবর্তন করো। এটা নিয়েও একটা পুলিশের ভিতরে আন্দোলন। আরে ভাই, পোশাকটা পরিবর্তন লাগবে কিসে? এই পুলিশের পোশাকটা পরিবর্তনের চেয়ে মন মানসিকতার পরিবর্তন হতে হবে। 5ই আগস্টের পরে পুলিশ প্রশাসন এদেশের জনগণের কাছ থেকে যে একটা ধাক্কা খেয়েছে, যে একটা অপমানিত হয়েছে, যে একটা লাঞ্ছিত হয়েছে, এখানে তো একটা প্রশাসনের শিক্ষা নেওয়া উচিত যে আসলে কিভাবে জনগণের সাথে তালমিল করে থাকা যায়। এখানে জনগণের সাথে তো মারপিট করা দরকার নাই, তো এই দেশটাকে তো উত্তাপ করা কোনো দরকার নাই তো। আরে যারা কলেজ ভার্সিটিতে পড়ে তারা তো এডুকেটেড পারসন, তারা যথেষ্ট ম্যাচিউরড পারসন, যারা যথেষ্ট বড় হয়েছে। তারা যারা ভার্সিটিতে পড়ে, ভার্সিটি উদ্যানে যারা পড়ে, এরা তো কেউ 18 বছরের নিচে না, সবাই 18 বছরের ঊর্ধ্বে। তাই এখানে তাদেরকে আপনারা গিয়ে কি হানা দেবেন, কি শিক্ষা দেবেন আমি আসলে বুঝি না। কিন্তু সেখানে গিয়ে মারপিট করে, পাশায় 2টা বাড়ি মেরে ভিডিও করে এটা মিডিয়ায় ছেড়ে দেওয়ার তো কোনো মানে নাই। বুঝতে পেরেছেন আমার কথা? মানিজ্জাত তো সবাই আছে, একজন পুলিশেরও আছে, আমারও আছে, সাধারণ ব্যক্তিরও আছে, একটা খয়রাতিরও আছে, গরিবেরও আছে, সবাই আছে মানিজ্জাত। আপনি একজনের পারমিশন ছাড়া তো আর ভিডিও করে তাকে ছাড়িয়ে দিতে পারেন না। একটা মাদক খেয়েছে বা মাদক খেয়ে ধরা পড়েছে, তারও তো সমাজে 2-4টা বন্ধু বান্ধব আছে, গার্লফ্রেন্ড আছে, এটা মানিজ্জাতের ব্যাপার। এখানে কেন আঘাত করেছেন আপনারা প্রশ্ন রেখে গেলাম এই আইন প্রশাসনের কাছে। আমার কথা হচ্ছে যারা মাদক সিন্ডিকেট করে, কোটি কোটি টাকা যারা মাদক বেচা কেনা করে, মায়ানমার থেকে যেখানে মাদক ইম্পোর্ট হয় সেখানে আপনারা হানা দেন, সেখানে আপনারা অভিযান চালান। কিন্তু যে সারাদিন পরে 2 টাকার মাদক কিনে খায়, 1 টাকার গাঁজা কিনে খায়, হ্যাঁ, তাকে ধরিয়া মারপিট করিয়া একটা মামলা দিয়া থানায় নিয়া কারাগারে নিয়া, দরকার কি এসব শোকাজ করার? আরে ভাই, তো আমার দেশের বাণিজ্যই যাচ্ছে, আমার দেশের বাণিজ্য যাচ্ছে। বন্ধুরা, যে ব্যক্তি 100 টাকার গাঁজা কিনে খায় সে তো যথেষ্ট ম্যাচিউরড পারসন, তার ভালো সে বুঝবে, তার খারাপ সে বুঝবে। এখানে এত বেশি নাক গলাবার তো দরকার নাই। আমার যেটা ব্যক্তিগত পরামর্শ, আপনি ব্যবসায়ীকে ধরেন বা ব্যবসায়ীর উপরে যে বাপ আছে সেই বাপের বাপকে ধরেন, বাপের বাপকে ধরেন। আপনি এই 2 টাকার ছিটকা ফোটকা চুনোপুটি ধরে লাভ কি? এই দেশটা কেন অস্থিতিশীল করে তুলেছেন? এতদিন পরে একটা ইলেকশন হয়েছে, আমরা একটা নতুন সরকার নির্বাচিত করেছি, কিসের জন্য? একটু শান্তি পাবো এই জন্য। কিন্তু এখানে তো 10টা মায়ের কোল খালি করার জন্য, গুলি করার জন্য, হ্যাঁ, কামান মারার জন্য তো আর এই দেশটা তো আসলে নতুনভাবে সূচনা হয় নাই। এগুলো তো আসলে ভালো লাগে না। মিডিয়ায় ঢুকলি, খবরে ঢুকলি, গন্ডগোল, মারামারি, হানাহানি, কাটাকাটি, এইগুলা। আরে ভাই, 1 মাসও এখন পর্যন্ত হয় না এই দেশ নতুন সরকার ক্ষমতা এসেছে। একটু সময় যাক, একটু সময় নেন, 2, 4, 5 মাস যাক, 1 বছর যাক, তারপর আপনারা অ্যাকশন নেন। কিন্তু এসেই আপনারা ভার্সিটি উদ্যানে অভিযান চালিয়ে আনো শুরু করেছেন। তাদের ভালো তারা বুঝবে। মাদক খাইলে যে ক্ষতি হয় শরীরে এটা সবাই জানে। যার ক্ষতি সে করছে, তার বাপের টাকা সে খেয়ে তার শরীরটাকে ধ্বংস করছে। এত তৎপর হওয়ার তো দরকার নাই। আমার কথা হচ্ছে, হ্যাঁ, অভিযান চালান, তৎপর হন। বললাম তো, পুলিশ প্রশাসন তৃণমূল থেকে অনেক কিছু করতে পারে যেটা এই দেশের অন্য কোনো বাহিনী করতে পারে না। হ্যাঁ, আপনারা মায়ানমার থেকে মাদকদ্রব্য ঢোকা বন্ধ করে দেন। যেখানে কেজি কেজি গাঁজা, 10, 15, 20, 30 কেজি গাঁজা স্টক থাকে, সেখানে আপনারা অ্যাটাক করেন। কই, সেটা তো আপনারা ওখানে তো ধরা দেওয়া করতে পারছেন না। সারাদিন কাজবাজ শেষে যে 100 টাকার গাঁজা কিনে খায় তাকে যাইয়ে ধরিয়া একটু ভিডিও করে ছবি তুললেন, নেটে ছাড়িয়ে দিলেন। এটা কি বুঝাতে চাচ্ছেন? যে আপনারা অনেক কর্তব্য পালন করছেন সুনামের সাথে, ভালোভাবে।
কই? এমন কর্তব্য কেন পালন করছেন যে এই দেশটা অস্থিতিশীল হয়ে উঠেছে, গরম হয়ে উঠেছে? বন্ধুরা, প্রশ্ন রেখে গেলাম এই 18 কোটি জনগণের কাছে। আমি শ্রদ্ধা জানাই পুলিশ প্রশাসনকে। প্রশাসনিক ভাইয়েরা, আপনাদেরকে সালাম, কিন্তু যেখানে গেলে কাজ হবে সেইটা করেন। আরে আমি ছোট থেকে যে এত বড় হয়েছি, এটুক বয়সে আমি অনেক দেখেছি, জীবনে অনেক দেখেছি যে প্রশাসনের অনেক লোকজনই আছে মাদক দ্রব্য কেনা বেচার সাথে যুক্ত, হয়তো সেটা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে, কিন্তু যুক্ত আছে। যারা মাদক দ্রব্য বিক্রি করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা তোলে, যার কারণে বড় বড় ব্যবসায়ীও কিছু করতে পারছে না। প্রশাসনিক ভাইয়েরা, আরে ভাই, যে মামলায় যে 100 টাকার গাঁজার জন্য অনেকের কাছে আছে যে 100 টাকার গাঁজা পাইয়ে 12.5 দিয়ে দেয় প্রশাসনের লোকজনই, আবার 12.5 পাইলে 250 গ্রামের মামলা দেয়, 1 কেজির মামলা দেয়, 2 কেজির মামলা দেয়। কি আপনারা কি তার কাছে কি 1 কেজি পেয়েছেন? 100 টাকার মামলা দিয়েছেন 1 কেজির, কারণ কি? তাহলে দুর্নীতি তো প্রশাসনই করছে। আবার যে মামলার জন্য আপনি একজন আসামিকে 100 টাকার গাঁজা পেয়ে যাকে 1 কেজির মামলা দিয়ে থানায় নিয়ে গেলেন, থানায় নিয়ে যাওয়ার পরে কারাগারে প্রেরণ করলেন, সেই কারাগারে গিয়েও তো মাদকদ্রব্য অ্যাভেলেবেল। পিসি কার্ডে টাকা থাকলে মাদকদ্রব্য কারাগারই অ্যাভেলেবেল। তাহলে আমার কথা হচ্ছে, এখানে কি হলো বলেন? 100 টাকার গাঁজা পাইয়ে মামলা দিলেন 1 কেজির, আবার 1 কেজির মামলা দিয়ে থানায় এলেন, টাকা পয়সা খাইলেন, কারাগারে প্রেরণ করলেন, কারাগারে যাইয়ে সেই মাদকই পাওয়া যায়। তাহলে কি হইলো বলেন? কি হইলো বলেন? প্রশ্ন রেখে গেলাম এই 18 কোটি মানুষের কাছে। বন্ধুরা, প্লিজ আপনারা অন্যমনস্ক হবেন না, অন্যমনস্ক হবেন না। আমি ছোট মুখে অনেক বড় কথা বলতে এসেছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই পোশাকটা একটু পরেছি এই ভিডিওটা করার জন্য। আমি কিন্তু কোনো পুলিশ টুলিশ না, আমি সাধারণ ব্যক্তি, আম জনতা। বন্ধুরা, দিন আনি দিন খাই, দিন মজুর, কন্টেন্ট ক্রিয়েট করি। এখন কথা হচ্ছে, অনুরোধ থাকবে প্রশাসন ভাইদের কাছে, যেখানে অ্যাকশন করলে কাজ হবে সেখানে করেন। ওই চুনোপুটে ধরে লাভ নাই। দেশটাকে গরম করেন না, অস্থিতিশীল করেন না। যার ভালো সে বসবে। আর আপনারা একটু সততার সহিত চলেন, সততার সাথে ডিউটি পালন করেন। মাস গেলে হাজার হাজার টাকা বেতন পান, সরকারি গাড়িতে চলেন, জুতা পান, শু পান, গেঞ্জি পান, মোজা পান, প্যান্ট পান, জামা পান, বহু কিছু পান, রেশন পান, চাল পান, ডাইল পান, তেল পান, অনেক কিছু পান। আর আমরা যারা গরিব আছি তারা ওই খাটতে খাটতে পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, মাথার গাম পায়ে ফেলতে ফেলতে শেষ হয়ে যায় শরীর, তবুও অভাব দূর হয় না, এই পেটে ক্ষুধা থেকেই যায়। আর আপনারা তো মাস গেলে বেতন খাড়া। আমার কথা হচ্ছে, ডিউটিটা একটু কর্তব্যটা ভালোভাবে করেন, অসৎ দিকে নজর দিয়েন না, অসৎ পথে ইনকামের রাস্তা খুঁজছেন না, ঘুষ খাইয়েন না, ঘুষ খাওয়া বন্ধ করেন। এই নতুন সরকারকে সহযোগিতা করেন, যাতে করে এই দেশটা আগামীর পথে সুন্দরভাবে এগিয়ে যায়। অন্যান্য দেশের পুলিশদের ফলো করেন, অন্যান্য দেশের প্রশাসনকে ফলো করেন, তারা কিভাবে একটা জনগণের সাথে বন্ধুর মতো মিশে, বন্ধুর মতো কানেক্টেড হয়। আর বাংলাদেশে জনগণরা পুলিশ দেখলে ভয় পায়। ও বাবা, কি দিয়ে আবার কি মামলা দেয়, থানায় গেলে কেন আবার আটকাই ফেলায়, সবসময় ভয় পায়। কিন্তু আসলে উচিত ছিল কি, জনগণের সাথে পুলিশের সাথে একটু ভালো কমিউনিকেশন, সেইটা কিন্তু নাই। পুলিশ জনগণকে দেখলেই মনে করেন পকেট কাটার চিন্তা করে যে কিভাবে অবৈধ পথে টাকা রোজগার করা যায়। আমি যে কথাগুলো বলেছি এই বুকের কষ্টের স্থান থেকে বলেছি। হয়তো কথাগুলো বলার পরে কালকে আমাকেও পুলিশ গ্রেপ্তার করতে আসতে পারে, যে ভাই আপনি কেন এইসব কথাবার্তা মিডিয়ায় বলছেন, আপনাকেও গ্রেপ্তার করব, আপনার অপরাধ হয়েছে। কেননা এই স্বাধীন দেশে তো স্বাধীন হয়েও আমরা পরাধীন আছি, আমরা তো স্বাধীন না। অনুরোধ থাকবে দেশের সরকারের কাছে, প্রশাসনের কাছে, যে দেশটাকে একটু ঠান্ডা রাখেন, গরম করেন না। কি করলে গরম হবে আর কি করলে ঠান্ডা হবে আপনারা খুব ভালো করে জানেন। আর ভালো লাগে না, আর মারামারি, গন্ডগোল, হানাহানি, কাটাকাটি ভালো লাগে না। হাতে ধরি, পায়ে ধরি আপনাদের, একটু এই দেশটাকে ঠান্ডা করার চেষ্টা করেন, গরম করেন না। চাইলে ডাইল ভাত খাইয়ে বাঁচতে দিয়েন। যাই হোক, কথা বেশি বাড়াইলাম না বন্ধুরা, আজকে এ পর্যন্তই, হয়তো অনেক কথা বলে ফেলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা যাই, আজকে এ পর্যন্তই।